নমস্কার বন্ধুরা, আমি চামেলি ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি ইতিহাসের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও পিএসসির জন্য একটি প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগের দিন আমি এরকমই দুটি ক্লাস দিয়েছি, আজকে হচ্ছে থার্ড ক্লাস এবং এটি এখন আপাতত পিএসসির জন্য শেষ ক্লাস। এরপরে আমি এসএলএসটির ইউরোপের ইতিহাসের যে বাকি অংশটুকু রয়েছে চেষ্টা করব সিলেবাস ভিত্তিক সেই বাকি অংশগুলো একে একে শেষ করার। তো আজকেও রয়েছে অন্য দিনের মতোই 50টি প্রশ্নোত্তর। তো এই 50টি প্রশ্নোত্তর তোমরা যারা বিপিএসসি পরীক্ষা দেবে তারাও অবশ্যই দেখবে, কারণ এখানে বিপিএসসিরও অনেক কোশ্চেন রয়েছে যেগুলো প্রিভিয়াস ইয়ারের। তো তোমরা যারা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দেবে তারা প্রত্যেকেই এই ক্লাসগুলি দেখতে পারো, কারণ এগুলো বিভিন্ন রাজ্যের প্রিভিয়াস ইয়ারের হিস্টোরি কোশ্চেন অবশ্যই তোমাদের কাজে লাগবে। তোমরা একটা ধারণা করতে পারবে শুধু পিএসসি না, বিপিএসসি থেকে শুরু করে এসএলএসটি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রযোজ্য হবে। আর কোশ্চেনগুলো ইংলিশে আছে কিন্তু অনেকটাই সহজ আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। পিডিএফ আমি দিয়ে দেব আজকের ক্লাসের ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে পিন করে দেবো, ঠিক আছে? তাহলে তোমরা পিডিএফটা দেখে অনেকটা ধারণা করতে পারবে। আর তোমরা যারা এখনও আগের দুটি ক্লাস দেখোনি তার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখতে পারো। তাহলে আজকে যে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে প্রিভিয়াস ইয়ারে, তাহলে চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে দ্য আর্লিয়েস্ট এক্সটেন্ট কয়েন্স অফ ইন্ডিয়া ওয়ের অফ, অর্থাৎ ভারতের প্রাচীনতম মুদ্রাটি ছিল অপশন এ কপার, অপশন বি গোল্ড, অপশন সি লিড এবং অপশন ডি সিলভার। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অর্থাৎ সিলভার। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে যে 5 মার্কড কয়েনের প্রচলন ঘটে তা কিন্তু ছিল রূপার বা সিলভারের। ওকে, পরবর্তী 2 কোশ্চেনে বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ ইনিশিয়ালি দ্য মোস্ট পাওয়ারফুল সিটি স্টেট ইন ইন্ডিয়া ইন দ্য 6th সেঞ্চুরি বিসি, অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে সবচেয়ে ক্ষমতাশালী রাষ্ট্র বা রাজ্য কি ছিল, স্টেট বলা হয়েছে। তো দেখো, অপশন এ গান্ধার, অপশন বি কম্বোজ, অপশন সি কাশী এবং অপশন ডি মগধ। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি অর্থাৎ মগধ। আমরা জানি যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যে 16টি মহাজনপদের উদ্ভব ঘটে বা উত্থান ঘটে তার ভিতরে শেষ পর্যন্ত মগধেই সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, তাই আমরা অবশ্যই মগধ অ্যান্সার করব। কিন্তু কাশীও একটি শক্তিশালী মহাজনপদ ছিল ষোড়শ মহাজনপদের মধ্যে গৌতম বুদ্ধের সময়, এটা তোমরা মনে রাখবে। পরবর্তী 3 কোশ্চেনে বলা হয়েছে হু ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাড নট কাম টু ইন্ডিয়া উইথ আলেকজান্ডার, অর্থাৎ আলেকজান্ডারের সাথে নিচের কোন ব্যক্তি আসেননি। দেখো, অপশন এ নিয়ারকাস, অপশন বি অনেসেক্রিটাস, অপশন সি ডেইমেকাস এবং অপশন ডি অ্যারিস্টোবুলাস। তো দেখো, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অর্থাৎ ডেইমেক্স বা ডেইমিকাস। ইনি প্রথম অ্যান্টিওকাসের দূত হিসেবে বিন্দুসারের রাজসভায় এসেছিলেন, তো ইনি ছিলেন না। বাকি নিয়ারকাস, অনেসেক্রিটাস এবং অ্যারিস্টোবুলাস তিনজনেই আলেকজান্ডারের সাথে ভারত এসেছিলেন। নিয়ারকাস আলেকজান্ডারের নৌ সেনাপতি ছিলেন। ওকে, পরবর্তী 4 কোশ্চেনে বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার অ্যাজ দ্য বেস্ট স্তূপা, অর্থাৎ নিচের কোনটি সবচেয়ে বেস্ট স্তূপ ছিল, সবচেয়ে ভালো বা সবচেয়ে বিখ্যাত কোনটি ছিল। দেখো, অপশন এ অমরাবতী, অপশন বি ভারুত, অপশন সি সাঁচি, অপশন ডি সারনাথ। সঠিক উত্তর অবশ্যই অপশন সি সাঁচি। সম্রাট অশোক কর্তৃক নির্মিত সাঁচি স্তূপ, যেটি বর্তমানে মধ্যপ্রদেশের রায়সেন জেলায় রয়েছে। তো এই সাঁচি স্তূপ ছিল সবচেয়ে বেস্ট স্তূপ এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে। ওকে, পরবর্তী 5 কোশ্চেনে বলা হয়েছে হুইচ ল্যাঙ্গুয়েজ ইউজড ইন ইনস্ক্রিপশন অফ অশোকা ইজ, অর্থাৎ অশোকের শিলালেখে কোন ভাষা ব্যবহার করা হয়েছে। দেখো, অপশন এ সংস্কৃত, অপশন বি প্রাকৃত, অপশন সি পালি এবং অপশন ডি হিন্দি। তো সঠিক উত্তর এখানে অপশন বি অর্থাৎ প্রাকৃত ভাষা এবং ব্রাহ্মী লিপি, এই দুটি কিন্তু ব্যবহার করা হয়েছে। তবে অশোকের দ্বিভাষিক একটি শিলালিপি পাওয়া যায়, সেটি হচ্ছে কান্দাহারে। গ্রিক এবং অ্যারামাইক এই দুটি ভাষায় ওই শিলালিপিটি লিখিত,
তাই অশোকের দ্বিভাষিক শিলালিপি পড়লে কান্দাহারের শিলালিপি হয়ে যাবে। ওকে, পরবর্তী 6 কোশ্চেনে বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্দো গ্রিক রুলার্স ইস্যুড লিড কয়েন্স, অর্থাৎ ভারতের কোন ইন্দো গ্রিক শাসক যিনি সীসার মুদ্রা চালু করেছিলেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ স্ট্র্যাটো সেকেন্ড বা স্ট্র্যাটো দ্বিতীয়, যিনি একজন ইন্দো গ্রিক শাসক হিসেবে সীসার মুদ্রা প্রচলন করেন। ওকে, পরবর্তী 7 কোশ্চেনে বলা হয়েছে হু অ্যামং দ্য ফলোয়িং কিংস হ্যাড হেভিলি লার্নড টুয়ার্ডস জৈনিজম, অর্থাৎ কোন রাজা জৈন ধর্মের প্রতি গভীর জ্ঞান অর্জন করেছিলেন। অপশন এ দশরথ, অপশন বি বৃহদ্রথ, অপশন সি খারবেল, অপশন ডি হুবিস্ক। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ খারবেল। খারবেল, যার সম্পর্কে আমরা হাতিগুম্ফার শিলালিপি থেকে জানতে পারি। তো খারবেল ছিলেন একজন জৈন ধর্মের অনুরাগী শাসক। ওকে, পরবর্তী 8 কোশ্চেনে বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য রুলার অফ কোশল ইন সমুদ্রগুপ্তাস প্রয়াগ প্রশস্তি, অর্থাৎ সমুদ্রগুপ্তের প্রয়াগ প্রশস্তিতে কোশলের শাসক হিসেবে বা কোশলের রাজা হিসেবে কার নাম পাওয়া যায়। দেখো অপশন এ শিবগুপ্তা বা শিবগুপ্তা, অপশন বি সোমেশ্বর দেও, অপশন সি মহেন্দ্র, অপশন ডি মহিপাল। তো সঠিক উত্তর এখানে অপশন সি, অর্থাৎ মহেন্দ্র। তোমরা কমেন্ট করে জানাও মহেন্দ্র আর্যাবর্তের নাকি দাক্ষিণাত্যের শাসক ছিলেন। ওকে, পরবর্তী 9 কোশ্চেনে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড, দেখো কোন জোড়াটি সঠিকভাবে মেলেনি। অপশন এ কুমারগুপ্ত ফার্স্ট মান্দাসোর ইনস্ক্রিপশন, অপশন বি প্রতীক তক্ষশিলা ইনস্ক্রিপশন, অপশন সি প্রভাবতী গুপ্তা উদয়গিরি কেভ ইনস্ক্রিপশন এবং অপশন ডি সমুদ্রগুপ্ত ইরান ইনস্ক্রিপশন। তো দেখো এখানে কোন জোড়াটি সঠিকভাবে মেলেনি, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ প্রভাবতী গুপ্তার সাথে উদয়গিরি কেভ ইনস্ক্রিপশন যাচ্ছে না। উদয়গিরি কেভ ইনস্ক্রিপশন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের। ওকে, পরবর্তী 10 কোশ্চেনে বলা হয়েছে দ্য ক্যাপিটাল অফ হর্ষস এম্পায়ার ওয়াজ, অর্থাৎ হর্ষর সাম্রাজ্যের রাজধানী ছিল। অপশন এ কনৌজ, অপশন বি পাটলিপুত্র, অপশন সি প্রয়াগ, অপশন ডি থানেশ্বর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কনৌজ। ঠিক আছে, দেখো হর্ষবর্ধনের রাজধানী কিন্তু থানেশ্বরও ছিল, কিন্তু উনি থানেশ্বর থেকে কনৌজে তার রাজধানী স্থানান্তর করেছিলেন। ওকে, পরবর্তী 11 কোশ্চেনে বলা হয়েছে মাতঙ্গেশ্বরা টেম্পল অ্যাট খাজুরাহ ইজ ডেডিকেটেড টু, অর্থাৎ খাজুরাহের যে মাতঙ্গেশ্বর মন্দির সেখানে আরাধ্য দেবতা কে ছিলেন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর শিব। ওকে, দেখো পরবর্তী 12 কোশ্চেনে বলা হয়েছে দ্য চোলা এজ ওয়াজ মোস্ট ফেমাস ফর, অর্থাৎ চোল যুগ সবচেয়ে বিখ্যাত ছিল কি জন্য। অপশন এ ভিলেজ অ্যাসেম্বলিজ, অপশন বি ওয়ার উইথ রাষ্ট্রকূট, অপশন সি ট্রেড উইথ সেলন এবং অপশন ডি অ্যাডভান্সমেন্ট অফ তামিল কালচার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ভিলেজ অ্যাসেম্বলিজ বা যে গ্রামীণ স্বায়ত্তশাসন, যেটা আমরা একজন বিখ্যাত চোল শাসক প্রথম পরান্তকের উত্তর মেরু লেক থেকে জানতে পারি। তো এই ভিলেজ অ্যাসেম্বলিজের জন্য কিন্তু চোল যুগ বিখ্যাত ছিল। এছাড়া যদি শক্তিশালী নৌবহর অপশন থাকে তাহলে সেটাও কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পরবর্তী 13 কোশ্চেনে বলা হয়েছে দ্য নেম অফ দ্য পোয়েট কালিদাস ইজ মেনশনড ইন দ্য, অপশন এ এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন, অপশন বি আইহোল ইনস্ক্রিপশন, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। দেখো রবি কীর্তির আইহোল শিলালিপিতে কালিদাসের নাম উল্লেখ রয়েছে, তার কারণ হচ্ছে এই রবি কীর্তি তার আইহোল শিলালিপিতে উল্লেখ রেখেছেন যে এই আইহোল শিলালিপি লিখে তিনি যে খ্যাতি অর্জন করেছিলেন তা ছিল কালিদাসের সমকক্ষ। ঠিক আছে, তো যে কারণে
এই কথাটি উল্লেখ রয়েছে আইহোল ইনস্ক্রিপশনে, তাই অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী 14 কোশ্চেনে বলা হয়েছে হাউ মেনি তরঙ্গাস আর ইন রাজতরঙ্গিনী অফ কলহন। কলহনের রাজতরঙ্গিনীতে কতগুলি তরঙ্গ ছিল? অপশান এ 8 এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। দেখো 8, 9, 10, 11 চারটি অপশান রয়েছে, তার মধ্যে 8 হয়ে যাবে সঠিক উত্তর। আটটি তরঙ্গ ছিল কলহনের রাজতরঙ্গিনীতে। এই কলহন কাশ্মীরের শাসক জয়সিংহের রাজত্বকালে রাজতরঙ্গিনী লিখেছিলেন। ওকে, পরবর্তী 15 কোশ্চেনে বলা হয়েছে হু এস্টাবলিশড ট্রেড রিলেশন উইথ রোমান এম্পায়ার। অর্থাৎ কে বা কারা রোমান সাম্রাজ্যের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিল? দেখো কুশানাস, অপশন এ, অপশন বি চেরাস, অপশন সি ওয়েস্টার্ন সাকাস এবং অপশন ডি বাকাটাকাস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ চেরাস। অর্থাৎ চের যে রাজবংশ, যেটা ছিল সঙ্গম যুগের একটি রাজবংশ, এই চেররা রোমান সাম্রাজ্যের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিল। ওকে, পরবর্তী 16 কোশ্চেনে বলা হয়েছে মীনাক্ষী মন্দির ইজ লোকেটেড অ্যাট। অপশন এ মাদুরাই, অপশন বি পুডুকোট্টাই, অপশন সি শ্রীরঙ্গম এবং অপশন ডি হচ্ছে তাঞ্জোর। সঠিক উত্তর এখানে মাদুরাই। মীনাক্ষী মন্দির রয়েছে মাদুরায়ে। দেখো পরবর্তী 17 কোশ্চেনে বলা হয়েছে দ্য আরব ট্রাভেলার সুলেমান ভিজিটেড ইন্ডিয়া ইন দ্য রিগেন অফ প্রতিহার কিং। আরব পর্যটক সুলেমান যখন ভারতে আসেন তখন প্রতিহার শাসক কে ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ প্রথম ভোজ বা ভোজ ফার্স্ট। এই আরব পর্যটক সুলেমান পাল সাম্রাজ্যকে রুমি বলেছেন, এটাও তোমরা মনে রাখবে, এই কোশ্চেনটা সেপারেটভাবে পরীক্ষায় আসে। আর প্রতিহাদের রাজধানী ছিল ভিনমাল। পরবর্তী 18 কোশ্চেনে বলা হয়েছে আফটার দ্য অ্যাটাক অফ মাহমুদ গজনী হু অ্যামং দ্য ফলোয়িং রিকনস্ট্রাক্টেড দ্য সোমনাথ টেম্পল। অর্থাৎ মাহমুদ গজনীর সোমনাথ মন্দির আক্রমণের পর এই মন্দিরকে কে আবার রিপেয়ার করেছিল বা পুনর্গঠন করেছিলেন? তো এখানে দেখো অপশান রয়েছে ভীমরাজা ফার্স্ট, ভীমদেব, মূলরাজ, জয় সিং। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে গুজরাটের শাসক ভীমদেব, ইনি আবার এই সোমনাথ মন্দিরকে পুনর্গঠন করেছিলেন বা রিপেয়ারিং করেছিলেন। ওকে, পরবর্তী 19 কোশ্চেনে বলা হয়েছে হু ওয়াজ কল্ড এ স্লেভ অফ স্লেভ। অর্থাৎ দাসের দাস কাকে বলা হয়? অপশন এ এমডি ঘড়ি, অপশন বি কুতুবুদ্দিন আইবক, অপশন সি বলবন এবং অপশন ডি ইলতুৎমিশ। তো সঠিক উত্তর এখানে অপশন ডি অর্থাৎ ইলতুৎমিশকে দাসের দাস বলা হয়, কারণ ইলতুৎমিশ যার দাস ছিলেন তিনি ছিলেন কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক আবার মোহাম্মদ ঘড়ির দাস ছিলেন, যে কারণে তাকে স্লেভ অফ স্লেভ বলা হয়। পরবর্তী 20 কোশ্চেনে বলা হয়েছে হুইচ সুলতান ওয়ান্টেড টু লঞ্চ এ নিউ রিলিজিয়ন বাট উলেমাস অপোজড দ্য মুভ। অর্থাৎ কোন সুলতান একটি নতুন ধর্মমত চালু করতে চেয়েছিলেন কিন্তু উলেমা তাকে বিরত করেছিলেন? দেখো অপশন এ বলবন, অপশন বি আলাউদ্দিন, অপশন সি মোহাম্মদ বিন তুগলক এবং অপশন ডি ইলতুৎমিশ। সঠিক উত্তর এখানে আলাউদ্দিন খিলজি। এই আলাউদ্দিন খলজি তার 4 অনুচরের দ্বারা সারা ভারত জয় করেছিলেন এবং তিনি বিশ্ব জয়ের পরিকল্পনা করছিলেন এবং তিনি এটাও ভেবেছিলেন যে তিনি একটি নতুন ধর্মমত চালু করবেন বা প্রচার করবেন, কিন্তু দিল্লির বিখ্যাত কোতোয়াল যিনি আলাউদ্দিনের বন্ধু সম ছিলেন তিনি বাধা দিয়ে এটা বলেছিলেন যে ধর্মমত চালু করার অধিকার একমাত্র নবীর রয়েছে, রাজা শুধুমাত্র রাজ্য শাসন এবং রাজ্য জয়ই করতে পারে। তো এখানে আলাউদ্দিন খলজি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে,
পরবর্তী 21 কোশ্চেনে বলা হয়েছে হোয়াট ওয়াজ দারুল সাফা এস্টাবলিশড বাই ফিরোজ শাহ তুগলক। অর্থাৎ দারুল সাফা কি ছিল, যেটা ফিরোজ শাহ তুগলকের দ্বারা স্থাপন করা হয়েছিল। দেখো দারুল সাফা ছিল একটি দাতব্য চিকিৎসালয়, তাহলে এখানে দেখো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ এ ফ্রি হসপিটাল। ওকে, পরবর্তী 22 কোশ্চেনে বলা হয়েছে ইন হুজ কোর্ট ওয়াজ দ্য ফেমাস তেলেগু পোয়েট শ্রীনাথ। অর্থাৎ বিখ্যাত তেলেগু কবি শ্রীনাথ কার রাজসভায় ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ দ্বিতীয় দেবরায়। ওকে, দ্বিতীয় দেবরায় কোথাকার শাসক ছিলেন? বিজয়নগরের। তোমরা কমেন্ট করে জানাও বিজয়নগরের কোন বংশের শাসক ছিলেন। ভীষণ সহজ কোশ্চেন, এবং সেই বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন। পরবর্তী 23 কোশ্চেনে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড। দেখো কোনটি সঠিকভাবে মেলেনি। অপশন এ আজমির কোয়াতুল ইসলাম, অপশন বি জৈনপুর আটালা মসজিদ, অপশন সি মালওয়া জাহাজমহল, অপশন ডি গুলবার্জ জামা মসজিদ বা গুলবর্গা হবে এটা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আজমির কোয়াতুল ইসলাম। কোয়াতুল ইসলাম এই মসজিদটি রয়েছে দিল্লিতে, বাকিগুলো সব সঠিক রয়েছে। পরবর্তী 24 কোশ্চেনে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কম্পোজিশন অফ সেন্ট তুলসীদাস। অর্থাৎ তুলসীদাসের কম্পোজিশন কোনটি নয়? দেখো অপশন এ গীতাবলী, অপশন বি কবিতাবলী, অপশন সি বিনয় পত্রিকা, অপশন ডি সাহিত্য রত্ন। তো তুলসীদাসের লেখা গীতাবলী, কবিতাবলী, বিনয় পত্রিকা, কিন্তু সাহিত্য রত্ন নয়। ওকে, এছাড়া তুলসীদাসের বিখ্যাত একটি গ্রন্থ রামচরিতমানস, যেটার জন্যই তুলসীদাস বেশি বিখ্যাত। এটাও তোমরা মনে রাখবে, পরীক্ষায় বহুবার জিজ্ঞাসা করা হয়েছে। পরবর্তী 25 কোশ্চেনে বলা হয়েছে ভক্ত তুকারাম ওয়াজ কন্টেম্পোরারি অফ হুইচ মুঘল এম্পেরর। অর্থাৎ ভক্ত তুকারাম বা সাধক তুকারাম কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন? অপশন এ বাবর, অপশন বি আকবর, অপশন সি জাহাঙ্গীর এবং অপশন ডি অরঙ্গজেব। তো সঠিক উত্তর এখানে অপশন সি, অর্থাৎ জাহাঙ্গীর। দেখো তুকারামের জন্ম হয় 1608 খ্রিস্টাব্দে, তো এখানে জাহাঙ্গীরের সমসাময়িক হওয়ার কথা। ওকে, পরবর্তী 26 কোশ্চেনে বলা হয়েছে কনসিডার দ্য ফলোয়িং ইভেন্টস অ্যান্ড অ্যারেঞ্জ দেম ইন ক্রনোলজিক্যাল অর্ডার। দেখা যাক কি দেওয়া রয়েছে। দেখো 1 রয়েছে ব্যাটেল অফ দৌড়া, 2 রয়েছে ব্যাটেল অফ কনৌজ, 3 রয়েছে ব্যাটেল অফ শামুগড়, 4 রয়েছে ব্যাটেল অফ চৌসা। তো এই 4টি ব্যাটেলকে সাজাতে দেওয়া রয়েছে। দেখো কোনটি আগে হবে। ব্যাটেল অফ দৌড়া এটা হয়েছিল 1532 এডি। তারপর হয়েছিল ব্যাটেল অফ চৌসা 1539 এডি। তারপর ব্যাটেল অফ কনৌজ যেটা হয়েছিল 1540 এডি, এবং ব্যাটেল অফ শামুগড় এটা হয়েছিল ঔরঙ্গজেবের সময় 1658 এডিতে। ওকে, তাহলে দেখো এখানে প্রথমে 1, তারপর 4, তারপর 2, তারপর 3, 1 4 2 3, অর্থাৎ বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, দৌড়ার যুদ্ধ, কনৌজের যুদ্ধ, চৌসার যুদ্ধ এবং শামুগড়ের যুদ্ধ, এগুলো কিন্তু মনে রাখা খুবই জরুরি, কারণ সেপারেটভাবেও জিজ্ঞাসা করা হয় সাল। আরও একবার বলে দিচ্ছি, দৌড়ার যুদ্ধ হয়েছিল 1532 খ্রিস্টাব্দে, চৌসার যুদ্ধ হয়েছিল 1539 খ্রিস্টাব্দে, কনৌজের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে এবং শামুগড়ের যুদ্ধ হয়েছিল 1658 খ্রিস্টাব্দে। ওকে, পরবর্তী 27 কোশ্চেনে বলা হয়েছে হু ওয়াজ দ্য রুলার অফ ইন্ডিয়া হোয়েন দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ফর্মড। অর্থাৎ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন গঠিত হয় বা গঠন হয় তখন মুঘল এম্পেরর কে ছিলেন, বা এখানে হু ওয়াজ দ্য রুলার অফ ইন্ডিয়া বলা হয়েছে, অর্থাৎ কে ইন্ডিয়ার শাসক ছিলেন। তো অবভিয়াসলি তখন মুঘল সাম্রাজ্যে যেহেতু শাসন চলছিল, তাই মুঘল সম্রাট তো হবেই। তো এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ আকবর। আকবরের সময় ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
গঠিত হয়েছিল ১৬০০ খ্রিস্টাব্দে। পরবর্তী ২৮-এর কোশ্চেনে বলা হয়েছে শিবাজি ডিফিটেড দ্য মুঘলস ইন দ্য ব্যাটেল অফ, শিবাজি মুঘলদের পরাজিত করেছিল কোন যুদ্ধে? পুরন্দর, রায়গড়, সলহার, শিবনার। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে সলহার, যেটা হয়েছিল ১৬৭২ খ্রিস্টাব্দে। পরবর্তী ২৯-এর কোশ্চেনে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং শিফটেড হিজ ক্যাপিটাল ফ্রম মুর্শিদাবাদ টু মুঙ্গের। এটা তো খুব সহজ কোশ্চেন। মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরের রাজধানী স্থানান্তরিত করেছিলেন কে? বাংলার কোন নবাব? মীর কাসিম হয়ে যাবে সঠিক উত্তর। ওকে। পরবর্তী ৩০-এর কোশ্চেনে বলা হয়েছে হুইচ ট্রিটি ওয়াজ সাইন্ড আফটার দ্য ব্যাটেল অফ বক্সার, অর্থাৎ বক্সারের যুদ্ধের পর কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? দ্য ট্রিটি অফ এলাহাবাদ, এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, দ্য ট্রিটি অফ এলাহাবাদ ১৭৬৫ সালে স্বাক্ষরিত হয় এবং বক্সারের যুদ্ধ হয়েছিল ১৭৬৪ সালে। পরবর্তী ৩১-এর কোশ্চেনে বলা হয়েছে হু অ্যামং দ্য ফলোয়িং গভর্নর্স জেনারেল অফ বেঙ্গল ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার, অর্থাৎ নিচের কোন গভর্নর জেনারেল তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সাথে যুক্ত ছিলেন? দেখো, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, স্যার জন শোর, লর্ড উইলিয়াম বেন্টিং। সঠিক উত্তর এখানে লর্ড কর্নওয়ালিস। তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়েছিল ১৭৯০ থেকে ৯২। ওকে। পরবর্তী ৩২-এর কোশ্চেনে বলা হয়েছে হু হ্যাড মেড মার্জ সিকিম ইন ইন্ডিয়া, অর্থাৎ সিকিমকে ভারতের সাথে একীকরণ করেছিলেন কে? লর্ড হেস্টিংস, অপশন বি লর্ড উইলিয়াম বেন্টিং, অপশন সি লর্ড ডালহৌসি এবং অপশন ডি লর্ড অকল্যান্ড। সঠিক উত্তর এখানে লর্ড ডালহৌসি। পরবর্তী ৩৩-এর কোশ্চেনে বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচ। দেখো, কোন জোড়াটি সঠিকভাবে মেলেনি? অপশন এ লোকাল সেলফ গভর্নমেন্ট, লর্ড লিটন। তো প্রথমেই তো ভুল রয়েছে। লোকাল সেলফ গভর্নমেন্ট বা যে গ্রামীণ স্বায়ত্ত শাসন, যার জনক বলা হয় লর্ড রিপনকে 1882, এখানে লর্ড লিটন রয়েছে। তো এটাই হয়ে যাবে কিন্তু এখানে ভুল, আর ভুলই যেহেতু এখানে সঠিক, তাই অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বাকিগুলো একবার দেখে নাও। সাবসিডিয়ারি অ্যালায়েন্স, অর্থাৎ অধীনতামূলক মিত্রতা নীতি, লর্ড ওয়েলেসলি, সঠিক আছে। ডক্ট্রিন অফ ল্যাপস, সত্যবিলোপ নীতি, লর্ড ডালহৌসি, এটাও সঠিক আছে। এবং পার্মানেন্ট সেটেলমেন্ট, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত, এটা লর্ড কর্নওয়ালিস, এটাও সঠিক। পরবর্তী ৩৪-এর কোশ্চেনে বলা হয়েছে হুইচ ডাইনেস্টি সাপোর্টেড ব্রিটিশ ম্যাক্সিমাম ডিউরিং দ্য 1857 ফ্রিডম মুভমেন্ট, অর্থাৎ 1857 যে স্বাধীনতা আন্দোলন, সেখানে কোন ডাইনেস্টি বা রাজ্য বা রাজবংশ ব্রিটিশকে সর্বতোভাবে সাহায্য করেছিল? দেখো, অপশন এ সিন্ধিয়াস অফ গোয়ালিয়র, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। গোয়ালিয়রের সিন্ধিয়া ব্রিটিশকে 1857 যে সিপাহী বিদ্রোহ বা স্বাধীনতা আন্দোলন, ব্রিটিশদের সর্বতোভাবে সাহায্য করেছিল। পরবর্তী 35-এর কোশ্চেনে বলা হয়েছে উলগুলান রিভোল্ট ওয়াজ রিলেটেড টু, অপশন এ সান্তাল, অপশন বি কচ্ছনাক, অপশন সি কোল এবং অপশন ডি বিরসা মুন্ডা। তো বিরসা মুন্ডা ইজ দ্য রাইট অ্যান্সার। উলগুলান শব্দের অর্থ হচ্ছে চরম বিশৃঙ্খলা বা প্রবল বিশৃঙ্খলা। উলগুলান শব্দটি মুন্ডা বিদ্রোহের সাথে যুক্ত। মুন্ডা বিদ্রোহ হয়েছিল 1899 থেকে 1900 সালের মধ্যে। ওকে, 1899 শুরু হয়েছিল। পরবর্তী 36-এর কোশ্চেনে বলা হয়েছে হোয়েন ওয়াজ দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন এস্টাবলিশড, কখন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়েছিল বা স্থাপিত হয়েছিল? এখানে 15ই আগস্ট 1906 সাল হয়ে যাবে সঠিক উত্তর। ওকে। পরবর্তী 37-এর কোশ্চেনে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ এস্টাবলিশড ফার্স্ট। দেখো, কোনটি প্রথম স্থাপিত হয়েছিল? প্রথমে রয়েছে হিন্দু কলেজ কলকাতা, তারপর রয়েছে দিল্লি কলেজ, তারপর রয়েছে মায়ো কলেজ এবং তারপরে ডিতে রয়েছে মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। তো হিন্দু কলেজ এটা হয়ে যাবে প্রথম, কারণ হিন্দু কলেজ আমরা জানি 1817 সালে। তারপর দিল্লি কলেজ, এই দিল্লি কলেজ স্থাপিত হয়েছিল 1824 সালে। আর মায়ো কলেজ এবং যে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, এই দুটোই হচ্ছে
1875 অর্থাৎ 1875 সালে। ওকে, পরবর্তী 38-এর কোশ্চেনে বলা হয়েছে হু ইন আমেরিকা স্টার্টেড টু ইস্যু নিউজ পেপার ফ্রি হিন্দুস্তান, অর্থাৎ কে আমেরিকাতে ফ্রি হিন্দুস্তান এই পত্রিকাটি শুরু করেছিলেন। দেখো, অপশন এ রামনাথ পুরী, অপশন বি জিডি কুমার, অপশন সি লালা হরদয়াল, অপশন ডি তারকনাথ দাস। সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ তারকনাথ দাস। ওকে, পরবর্তী 39-এর কোশ্চেনে বলা হয়েছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং অর্গানাইজেশন সাপোর্টেড শুদ্ধি মুভমেন্ট, তো কোন সংস্থাটি শুদ্ধি আন্দোলনকে সমর্থন করেছিল? দেখো, আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ, দেব সমাজ, প্রার্থনা সমাজ। সঠিক উত্তর আর্য সমাজ। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। কত সালে? 1875। কোথায়? বোম্বাইয়ে। ওকে, দেখো পরবর্তী 40-এর কোশ্চেনে বলা হয়েছে হু অফ দ্য ফলোয়িং সেট গুড গভর্নমেন্ট ইজ নো সাবস্টিটিউট ফর সেলফ গভর্নমেন্ট, অর্থাৎ ভালো সরকার স্বশাসনের বা স্বরাজের বিকল্প হতে পারে না। এটা কে বলেছিল? অপশন এ লোকমান্য তিলক, অপশন বি স্বামী বিবেকানন্দ, অপশন সি স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন ডি রবীন্দ্রনাথ টেগোর। সঠিক উত্তর এখানে স্বামী দয়ানন্দ সরস্বতী। ওকে, পরবর্তী 41-এর কোশ্চেনে বলা হয়েছে দ্য ফার্স্ট পলিটিক্যাল অর্গানাইজেশন এস্টাবলিশড ইন ইন্ডিয়া ইন 1838 ওয়াজ নোন অ্যাজ। দেখো, 1838 সালে ভারতের প্রথম রাজনৈতিক সংস্থা স্থাপিত হয়েছিল, সেটা কি ছিল? ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, সেটলার অ্যাসোসিয়েশন এবং জমিনদারি অ্যাসোসিয়েশন। তো সঠিক উত্তর জমিদার সভা বা জমিনদারি অ্যাসোসিয়েশন, যেটা 1838 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটিই ছিল ভারতের প্রথম পলিটিক্যাল অর্গানাইজেশন। 42-এর কোশ্চেনে বলা হয়েছে অ্যান ইম্পর্ট্যান্ট ইভেন্ট অফ লর্ড ডাফরিনস টেনার অ্যাজ ভাইসরয় ওয়াজ, অর্থাৎ ভাইসরয় হিসেবে লর্ড ডাফরিনের সময়কালের গুরুত্বপূর্ণ ঘটনাটি ছিল। দেখো, অপশান এ এস্টাবলিশমেন্ট অফ রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা বা স্থাপনা, অপশান বি এস্টাবলিশমেন্ট অফ, এখানে একটু ভুল রয়েছে বানানটা, টি হবে, এস্টাবলিশমেন্ট অফ মুসলিম লীগ ইন ঢাকা, ঢাকায় মুসলিম লীগের স্থাপনা, অপশান সি এস্টাবলিশমেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, 1885 অর্থাৎ 1885 সালে ডিসেম্বরে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ছিল লর্ড ডাফরিনের সময় সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। ওকে, পরবর্তী 43-এর কোশ্চেনে বলা হয়েছে হু অ্যামং দ্য ফলোয়িং নেভার প্রিসাইডেড এ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ নিচের কোন ব্যক্তি কখনোই ভারতের জাতীয় কংগ্রেসে সভাপতিত্ব করেননি? নেভার প্রিসাইডেড বলা হয়েছে এখানে। তো এখানে দেখো, অপশন এ লালা লাজপত রায়, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি গোপাল কৃষ্ণ গোখলে, অপশন ডি সুভাষচন্দ্র বোস। তো সঠিক উত্তর এখানে কিন্তু বাল গঙ্গাধর তিলক। ইনি কোনো অধিবেশনেই কখনো সভাপতিত্ব করেননি। লালা লাজপত রায়, গোপাল কৃষ্ণ গোখলে, সুভাষচন্দ্র বোস সকলেই অন্তত একবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। ওকে, পরবর্তী 44-এর কোশ্চেনে বলা হয়েছে হু অফ দ্য ফলোয়িং কন্টিনিউয়াসলি ফ্রম 1904 অনওয়ার্ডস এমফাসাইজড অন দ্য গ্র্যান্ট অফ সেলফ রুল টু ইন্ডিয়া, অর্থাৎ কি বলা হচ্ছে যে কে 1904 সালের শুরু থেকেই স্বশাসন বা স্বরাজের প্রতি জোর দিয়েছিলেন? দেখো, অপশন এ এস এন বোস, অপশন বি অরবিন্দ ঘোষ, অপশন সি ফিরোজ শাহ মেহতা, অপশন ডি দাদাভাই নৌরোজি। তো সঠিক উত্তর এখানে দাদাভাই নৌরোজি। তো দাদাভাই নৌরোজি সবসময় স্বরাজের কথা বলতেন। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থে তিনি তার বক্তব্য তুলে ধরেছেন, এবং তোমরা কমেন্ট করে জানাও যে দাদাভাই নৌরোজি স্পেশালি কোন অধিবেশনে
স্বরাজ শব্দটি ব্যবহার করেছেন বা স্বরাজের কথা বলেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তবে তিনি 1904 থেকেই শুরু করেছিলেন স্বরাজের দাবি তোলা বা স্বরাজের দাবির উপর জোর দেওয়া শুরু করেছিলেন। ওকে, পরবর্তী 45-এর কোশ্চেনে বলা হয়েছে অ্যানুয়াল সেশন of the Muslim League in the year 1907 was held at, অর্থাৎ 1907-এর যে মুসলিম লীগের অধিবেশন সেটা কোথায় হয়েছিল? ঢাকা, করাচি, আলিগড়, লখনৌ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে করাচি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী 46-এর কোশ্চেনে বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ নিউজ পেপার পাবলিশড বাই গান্ধীজি ইন সাউথ আফ্রিকা, অর্থাৎ সাউথ আফ্রিকায় গান্ধীজির প্রকাশ করা পত্রিকা কি ছিল? অপশন এ রয়েছে দ্য ইন্ডিয়ান অপিনিয়ন, অপশন বি রয়েছে ন্যাশনাল হেরাল্ড, অপশন সি রয়েছে লিডার এবং অপশন ডি রয়েছে দ্য পায়োনিয়ার। তো সঠিক উত্তর এখানে দ্য ইন্ডিয়ান অপিনিয়ন। এটা সালটা সম্ভবত 1903। ভুল হলে তোমরা কমেন্ট করে জানাবে। পরবর্তী 47-এর কোশ্চেনে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং সত্যাগ্রহ ওয়াজ নট লিড বাই মহাত্মা গান্ধী। তো কোন সত্যাগ্রহ মহাত্মা গান্ধীর নেতৃত্বে হয়নি? দেখো, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, বারদৌলি এবং খেদা। তো কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন, সিভিল ডিসঅবিডিয়েন্স অর্থাৎ আইন অমান্য আন্দোলন এবং খেদা, এই তিনটেই কিন্তু গান্ধীজির দ্বারা পরিচালিত আন্দোলন। শুধুমাত্র বারদৌলি হবে না, কারণ বারদৌলি সর্দার বল্লভভাই প্যাটেলের দ্বারা পরিচালিত হয়েছিল। ওকে, পরবর্তী 48-এর কোশ্চেনে বলা হয়েছে হু অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ভারতের প্রধানমন্ত্রীকে কে অ্যাপয়েন্ট করেন? দেখো, গভর্নর জেনারেল, ব্রিটিশ এম্পেরর, মহাত্মা গান্ধী, ভাইসরয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ গভর্নর জেনারেল। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে অ্যাপয়েন্ট করেছিলেন কে? লর্ড মাউন্ট ব্যাটেন, এটাও মনে রাখবে। পরবর্তী 49-এর কোশ্চেনে বলা হয়েছে ইন হুইচ প্রভিন্স মুসলিম লীগ ফর্মড দেয়ার গভর্নমেন্ট আফটার 1946 ইলেকশনস, অর্থাৎ 1946-এর ইলেকশনের পর মুসলিম লীগ কোন প্রদেশ গঠন করেছিল? অপশন এ বেঙ্গল, অপশন বি নর্থ ইস্ট প্রভিন্স, অপশন সি পাঞ্জাব, অপশন ডি বিহার। তো এটার বলার অপেক্ষা রাখে না, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কার নেতৃত্বে? ফজলুল হক। ওকে, পরবর্তী 50-এর কোশ্চেনে বলা হয়েছে, এটি আজকের শেষ কোশ্চেন, দ্য মাউন্ট ব্যাটেন প্ল্যান বিকেম দ্য বেসিস ফর, অপশন এ কন্টিনিউটি অফ ব্রিটিশ রুল, অপশন বি ট্রান্সফার অফ পাওয়ার, অপশন সি পার্টিশন অফ কান্ট্রি, অপশন ডি সলিউশন অফ কমিউনাল প্রবলেমস এবং অপশন ই এ অ্যান্ড সি বোথ। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ই, অর্থাৎ ব্রিটিশ শাসনের ধারাবাহিকতা বজায় রাখা, কন্টিনিউটি অফ ব্রিটিশ রুল এবং পার্টিশন অফ কান্ট্রি, ভারত ভাগ, এই দুটোর বেসিসেই কিন্তু মাউন্ট ব্যাটেন প্ল্যান গড়ে উঠেছিল। ঠিক আছে, তো ই হয়ে গেল সঠিক উত্তর। তো আজকে ছিল পিএসসির জন্য প্রিভিয়াস ইয়ারের এই 50টি কোশ্চেন। আশা করি এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং শুধুমাত্র পিএসসি নয়, বিপিএসসি থেকে শুরু করে যে কোনো এক্সাম, ডাব্লিউবি সেট বলো, যে কোনো এক্সাম যেখানে বিশেষ করে ইংলিশে কোশ্চেন করা হয়, সেই সব পরীক্ষাগুলোতে ভীষণভাবে কাজে লাগবে। এছাড়াও তোমরা বাংলা পরীক্ষা যেমন এসএলএসটি বলো বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা এই কোশ্চেনগুলো দেখে রাখতে পারো, কারণ এখান থেকে আমি দেখেছি মাদ্রাসায় কোশ্চেন করা হয়েছিল এবং আরও বিভিন্ন পরীক্ষা, এগুলো যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তাই অবশ্যই তোমরা দেখে রাখতে পারো। তো আজকের ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক দেবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। যদি তুমি আমার চ্যানেলে নতুন ভিজিট করো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। বাই।